আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের রায় আজ ঘোষণা করবেন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই জানালেন আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্রিফিং। দেশে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো বিষয় প্রতিহত করা হবে বলে সেনাবাহিনীর ঘোষণা। মব বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা। এবং ২৭ বছর পর রূপালী পর্দায় আবার হঠাৎ বৃষ্টি। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় সিনেমার শুভ মহরত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলে আজ রায় দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ৮ মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। রায় ঘোষণার জন্য ২৭ মে দিন ধার্য করেন আপিল বিভাগ। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই। তবে বেশ কিছু সাংবিধানিক প্রশ্নে এবং মৌলিক সাংবিধানিক সংস্কারের ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা করে তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের পথ বের করবেন রাজনীতিবিদরা। রাজনৈতিক দলগুলোর সাথে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই আলোচনায় উদ্বোধন করবেন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে রাজনৈতিক দলের সাথে প্রাথমিক পর্যায়ের ধারাবাহিক আলোচনার পর দলগুলোর মতামতের ভিত্তিতে ঐক্যমত বা দ্বিমতের বিষয় তুলে ধরে সোমবার জাতীয় ঐক্যমত কমিশনের সংবাদ সম্মেলন। ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক আলোচনা। কমিশনের প্রস্তাবিত ১৬৬টি প্রস্তাবনার মধ্যে দলগুলোর ঐক্যমত এবং দ্বিমতের বিষয়গুলো তুলে ধরেন কমিশনের সহসভাপতি। যেসব বিষয়ে ঐক্যমত্য বা আংশিক ঐক্যমত্য হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে। জাতীয় সংসদ ভবনের এলইডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের বিষয়টি সংশোধনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে মতভিন্নতা আছে। প্রস্তাবিত এনসিসি ক্ষেত্রেও যেহেতু ক্ষমতার ভারসাম্য তৈরি হয়েছে, সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ফলে একটা মাত্র অনুচ্ছেদ দিয়ে সংবিধানের আপনি তো স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ করা যাবে না, আবার শুধুমাত্র সংবিধানে লিখলেই স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ হয়ে যাবে সেটাও আপনি নিশ্চিত করে বলতে পারেন না। ঐক্যমতে পৌঁছানো যায়নি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে।
একইভাবে একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এ ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত বলেও জানান তিনি। সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন। যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে কি পরিবর্তন করা হচ্ছে, তাহলে কিভাবে করা যাবে সেটা নিয়ে প্রশ্নটা তখন নিষ্পত্তি করার জন্য রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নিতে পারবে। কমিশন বলছে জুন মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। তবে এবার পৃথকভাবে নয়, রাজনৈতিক দল ও জোটের সাথে বিষয়ভিত্তিক আলোচনা করবে জাতীয় ঐক্যমত কমিশন। সংসদের স্ট্যান্ডিং কমিটি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন যে কোনো বিষয় কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সাথে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই। সেনা সদর জানায়, মব তৈরি করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। রিয়াজ ইসলামের রিপোর্ট। আইন শৃঙ্খলা রক্ষা ও সমস্যা সমাধান নিয়ে সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেস ব্রিফিং। ব্রিফিংয়ে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, মানবিক করিডোর ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামরিক কর্মকর্তারা। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মব ভায়োলেন্স করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানায় সেনা সদর। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামে কেএনএফ-এর পোশাক উদ্ধারের উদ্বেগ জানিয়ে সেনা সদর জানায়, সেনাবাহিনী আরাকান আর্মি ও আরসা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেএনএর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে, সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সো যেই 30,000 ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো, আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়ে কথা বলেন এ সামরিক কর্মকর্তা। এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্বে বিঘ্নিত করতে পারে, আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্মড গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করব বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি, এরকম মুভমেন্ট হতেই পারে। ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম পরিচালনা করবে। যদি প্রয়োজন হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে এক ঠিকানায় সকল নাগরিক সেবা স্লোগানে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান, উত্তরা ও নীলক্ষেত এলাকার নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেবা কার্যক্রম উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, দালাল চক্রের দৌরাত্ম্য কমানো, নানাবিধ হয়রানি রোধ ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। বিভিন্ন নাগরিক সেবার প্রসঙ্গ টেনে প্রফেসর ইউনূস বলেন, এমন ব্যবস্থা অবশ্যই দাঁড় করাতে হবে যাতে জন্মগ্রহণ করা মাত্রই শিশুরা জন্ম নিবন্ধন সনদ পায়। আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো, এটা একটা ঢেউ শুরু হবে, যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায়, কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে তাকে হয়রানির মধ্যে দিয়ে যেতে না হয়। একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না। আমরা বলছি অনলাইন, আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি, ঘরে বসে করুন। এটা ঘরে বসে চাইতে আরো ঘনিষ্ঠ, ঘরে বসে করা তার কোনো নিয়ন্ত্রণ আমি খুঁজে পাচ্ছি না। এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে, কিভাবে হচ্ছে, কয়টা করেছে, কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে তাদের মধ্যে ঐক্য কোথায়? তারা নির্বাচনে ভয় পায় নাকি? ফ্যাসিবাদী সরকারের পতনে সবার অংশগ্রহণ ছিল বলে মন্তব্য করে রাজধানীতে আলোচনায় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকার প্রয়োজন। রাহুল রায়ের রিপোর্ট। সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে শোভাযাত্রা সহ ছিল নানা আয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে এক আলোচনায়ও বক্তব্য দেন তিনি। ইউনূস সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল, আমি বলা উচিত না, তবু আমি ওখানে ভিতরে বলেছি, আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন। বিচার করলে আমরাই করব। সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান বলেছে এই কথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। এই কথাটা তিনি বলছে, এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে নিয়েছে। চলমান বিভিন্ন ইস্যুতেই কথা বলেন এই বিএনপি নেতা। সেদিন এই সরকারকে বসিয়েছে, তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে, ঐক্যের মধ্যে আছে? সেই ঐক্য কারা ভাঙছে? তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি? তারা কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। আমির খসরু মাহমুদ বলেছেন, অগণতান্ত্রিক সরকার যতদিন থাকবে ততদিন গণমাধ্যমের উপর চাপ বাড়বে। একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ ২৭ বছর পর আবারও সেলুলয়েডের পর্দায় আসছে হঠাৎ বৃষ্টি সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নতুন করে নির্মাণ করা হচ্ছে আবার হঠাৎ বৃষ্টি। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে চলচ্চিত্রটি শুভ মহরত হয়েছে। লায়লা নৌসিনের রিপোর্ট। সোনালী প্রান্তরে ভ্রমরারে গুঞ্জরে ১৯৯৮ সালে রূপালী জগতে ঝড় তোলে রোমান্টিক সিনেমা হঠাৎ বৃষ্টি। সেই চলচ্চিত্র দিয়ে তুমুল জনপ্রিয়তা পান নবাগত ২ অভিনেতা অভিনেত্রী। সোনালী প্রান্তরে সেই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম এবার রিমেক করতে যাচ্ছে হঠাৎ বৃষ্টি। আবার হঠাৎ বৃষ্টি নামের সেই ছবির শুভ মহরত অনুষ্ঠানে যোগ দেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আবার হঠাৎ বৃষ্টি নামক চলচ্চিত্রটি শুভ মহরত ঘোষণা করছে। একই গল্পে ছবিটি নির্মাণ হলেও থাকছে নতুন কিছু চমক। হঠাৎ মনে হলো যেটা করলে এখনকার এই সময়ে এটা হয়তো বা পাবলিক আবার এইভাবে নেবে, সেই জন্য এটা হঠাৎ বৃষ্টি রিমেক করা। জয় সেলমেরিয়া ছিল না মরুভূমির মধ্যে, ওটা আমরা শ্রীমঙ্গলে চা বাগানে করব। মানে আমাদের বাংলাদেশে করার জন্য যেভাবে একটু চেঞ্জ করা হচ্ছে ওইরকম চেঞ্জ করা হয়েছে। এটা একটা রোমান্টিক গল্প, আর রোমান্টিক গল্প কোনোদিনও শেষ হয় না, কোনো সময় সীমায় থাকে না। এটা যুগ যুগ ধরে রোমান্সটা চলে এবং রোমান্টিক গল্প মানুষের কাছে সবসময় প্রিয় হয়ে থাকে। সময়ের প্রয়োজনে কিছু লোকেশনের প্রয়োজনে কিছু কারেকশন রাখছি গল্পের মধ্যে, সেটা এখন নাই বলি দর্শকরা হলে গিয়ে দেখবে, সেটাই ভালো। এবারও ছবিটিতে অভিনয় করেছেন ২ নতুন মুখ, সাদি ও রাদিফা। এখানে আমি সুযোগ পেয়েছি, এজন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এবং এরকম একটা আইকনিক ফিল্মে সেটা একটা চাপও রয়েছে। আপনি যদি বলেন শুধু চান্স পেয়ে যাওয়াটাই সব কিছু না, এখন এই চান্স পেয়ে যাওয়ার উপরে আমার একটা জাস্টিস করতে হবে নিজের উপরে। আই এম ভেরি এক্সাইটেড। প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু যে ভাইয়া যে বললো অনেক চাপ আছে, বিকজ উই আর ফলোইং দ্য ফুটস্টেপস অফ ফেরদৌস সাহেব এন্ড প্রিয়াঙ্কা আপু। চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান ২ মাসের মধ্যে ছবির শুটিং শেষ হবে। আগামী বছরের ভালোবাসা দিবসে বড় পর্দায় ছবিটি মুক্তি দেওয়ার আশা করছেন তারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ৪ বছরের সংস্কার প্রক্রিয়া শেষে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি জাতীয় ফুটবল স্টেডিয়াম। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ইপিএল তারকা হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শামিদ সোমকে বরণ করতে স্টেডিয়াম সেজেছে নতুন রূপে। তবে অনলাইনে টিকিট বিক্রির জটিলতা ও স্টেডিয়াম বুঝে পাওয়ার সময় দীর্ঘায়িত হওয়ার জট পেকেছে বাফুফের সমীকরণে। আদিল আহমেদ শানের রিপোর্ট। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে 2 ইউরোপিয়ান ফুটবল তারকা হামজা চৌধুরী এবং শামিদ সোমের।
দেখা যেতে পারে ইটালিয়ান বংশোদ্ভূত ফাহমিদুলকেও। তার আগে ৪ জুন বাংলাদেশ ভুটান আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ৫৫ মাস পর নতুন যাত্রা হবে সংস্কার হওয়া জাতীয় ফুটবল স্টেডিয়ামের। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থায়নে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয় ২০২১ সালে। প্রায় ১৬০ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া স্টেডিয়ামটি এনএসসির কাছ থেকে ৩০শে মে বুঝে পাচ্ছে বাফুফে। উন্নত করা হয়েছে স্টেডিয়ামের পিচ, পরিবর্তন আনা হয়েছে ড্রেনেজ সিস্টেমে, বসানো হয়েছে উচ্চ ক্ষমতার ফ্লাড লাইট। আন্তর্জাতিক বিজ্ঞাপনের জন্য প্রস্তুত ডিজিটাল স্ক্রিন ও সাইডবোর্ড। কৃত্রিম ঘাস ও টার্ফের রাবার দিয়ে করা হয়েছে ইনজুরি ঠেকানোর ব্যবস্থা। তবে মাঠের উঁচু নিচু সারফেস রয়ে গেছে। প্রায় ৪ বছরেরও বেশি সংস্কার প্রক্রিয়া শেষে প্রায় তৈরি ঢাকার ফুটবল স্টেডিয়ামটি। জনপ্রিয় এই স্টেডিয়াম ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সংস্কারের প্রায় সমস্ত কাজ শেষ হয়েছে। ফ্ল্যাড লাইটগুলোও নির্ধারিত স্থানে, সিটগুলোও তার নির্ধারিত আসনে বসে গেছে। তবে মাঠের ঘাস নিয়ে যদি একটু কথা বলি, উঁচু নিচু ঘাসগুলোকে ইতিমধ্যে কেটে নতুন রূপ দেওয়া শুরু হয়েছে। তবে মাঠের সারফেস লেভেলটা এখনও সুষ্ঠু নয়। উঁচু নিচু অনেক জায়গা রয়েছে যেখানে খেলোয়াড়দের ইনজুরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। প্রেসিডেন্ট আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে মাঠ আমাদের উপযোগ্য করতে হবে যতটুকু পারা জুনের ১০ তারিখের জন্য। সো আমরা অলরেডি ডিসকাশন করেছি কীভাবে মাঠকে আরও ইমপ্রুভ করতে পারি। আগামী ৫-৬ দিনে দেখবেন আরও ইমপ্রুভমেন্ট হয়ে যাবে এখানে। স্টেডিয়ামের ভেতরে পরিবর্তন এলেও দর্শকদের প্রবেশের গেটের এলাকা ভাসমান দোকানিদের দখলে। ঈদুল আজহার ছুটির মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ পড়ায় দর্শকদের যাতায়াতের সুবিধার উদ্যোগ নিয়েছে বাফুফে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে আইপিএলে গোড়ালিতে চোট পেয়ে ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে মুস্তাফিজ। পাকিস্তান সিরিজেও থাকছেন না কাটার মাস্টার। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। গাজায় যুদ্ধবিরতির একটি নতুন মার্কিন প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। সোমবার বিবৃতিতে ফিলিস্তিনের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে হামাস। এতে দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সরকার ওই প্রস্তাব মেনে নেবে না। এবার নিটল টাটা কৃষি সংবাদ। বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ ৫ জেলায় জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল চিকন জাতের ব্রি ১০২ ধান আবাদে সফলতা পেয়েছেন কৃষক। একই জমিতে ৩ ফসল উৎপাদনের পাশাপাশি চিকন জাতের অধিক ফলনশীল রোগবালাই মুক্ত ব্রি ১০২ ধান আশা জাগাচ্ছে এই অঞ্চলের কৃষকদের। এবার প্রকৃতি সংবাদ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোনার সোমেশ্বরী নদী থেকে আবারও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রকল্প বাস্তবায়নে এসব বালু ব্যবহার হচ্ছে। এতে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে। স্থানীয়দের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই চলছে বেআইনি এমন কর্মকাণ্ড। এবার খেলার খবর। সবশেষ ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের রায় আজ ঘোষণা করবেন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই জানালেন আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের ব্রিফিং। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো বিষয় প্রতিহত করা হবে বলে সেনাবাহিনীর ঘোষণা। মব বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা। এবং ২৭ বছর পর রূপালী পর্দায় আবার হঠাৎ বৃষ্টি। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় সিনেমার শুভ মহরত। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।